ঈদুল আজহা উদযাপন, জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টার নামাজ আদায়, দেশের মঙ্গলে সবার দোয়া কামনা। গণতন্ত্র ছাড়া কোনো রাষ্ট্র ব্যবস্থায় দেশের জন্য কাজ করতে পারে না বলেছেন খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ, ঈদের শুভেচ্ছা বিনিময়। 2 সিটিতে আজ রাতের মধ্যে বর্জ্য অপসারণ করা হবে জানালেন উপদেষ্টা আসিফ। কার্যক্রম পরিদর্শনে মাঠে ইশরাক হোসেন। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। পবিত্র ঈদুল আজহা আজ ত্যাগের মহিমায় ভাস্বর আনন্দের একটি দিন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত এই ঈদ উদযাপিত হয় জিলহজ মাসে। জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের মঙ্গলের জন্য সবার কাছে দোয়া ও চান তিনি। সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, কূটনীতিক ও উচ্চ পর্যায়ের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ঈদ জামাতে অংশ নেন। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ছবি তুলেছেন আল মাসুম সবুজ ও জাহাঙ্গীর আলম। ত্যাগেই ঈদের পরিপূর্ণতা, ত্যাগেই ধৈর্যের শিক্ষা। সেই ত্যাগের জন্যই কোরবানি। নির্ধারিত দিন ঈদুল আজহা, যার শুরু সালাত আদায়ের মাধ্যমে। জাতীয়ভাবে ঈদের জামাত, যেটি হয় হাইকোর্ট সংলগ্ন ঈদগাহ ময়দানে। অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাথে ছিলেন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঈদের নামাজের পর খুতবায় দেশ ও জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়। সারা বিশ্বে মুসলমানদের ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান খতিব। স্বল্প কথায় ঈদ শুভেচ্ছা প্রধান উপদেষ্টার। রাজনীতিবিদ সহ সব শ্রেণী পেশার মানুষের অবস্থান ঐক্যের পক্ষে। সবার স্বপ্ন সমৃদ্ধ বাংলাদেশের। গাজা সহ পৃথিবীর সকল যেখানে আমাদের মুসলমান ভাইয়েরা অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, কাশ্মীরে হচ্ছে, উইঘুরে হচ্ছে, মিয়ানমারে হচ্ছে, সকল জায়গায় যাতে আমাদের মুসলমান ভাইদের প্রতি আল্লাহর রহমত নেমে আসুক। নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নটা যেন আজকের সবার দোয়ায় থাকে এবং আমরা সেই স্বপ্নের বাংলাদেশ যেন আমরা গড়তে পারি। আমাদের যত প্রকার হিংসা বিদ্বেষ আছে এগুলো সব ত্যাগ করে আমরা সবাই একাকার হয়ে এই রাষ্ট্রীয় কাজে উন্নয়নের জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আর্থিকভাবে অসচ্ছল তাদের পাশে দাঁড়ানো, এটাই ঈদের শিক্ষা, এটাই মুসলিম মূল্যবোধের শিক্ষা। মনের পশুত্বকে দমন করে ভালোবাসা আর গর্বের বাংলাদেশ গড়ে তোলার দিকেই দৃষ্টি জনগণের। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আজকের এই দিন। পশু কোরবানির মধ্য দিয়ে নিজের আত্মাকে করা হোক পরিশুদ্ধ। সব ভেদাভেদ ভুলে দেশ ও জাতির কল্যাণে সবাই এক হয়ে কাজ করবে, এমন প্রত্যাশা জাতীয় ঈদগাহে আসা সাধারণ মুসল্লিদের। সিকান্দার রেমান, বাংলা ভিশন, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাবাহিনী ও নৌবাহিনীর প্রধান। শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সস্ত্রীক দেখা করেন সেনার প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় প্রধান উপদেষ্টার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে প্রধান উপদেষ্টার সাথে সস্ত্রীক দেখা করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় প্রধান উপদেষ্টার সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এদিকে দেশের বিভিন্ন জায়গায়ও পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সবচেয়ে বড় ঈদ জামাত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গৌড়ে শহীদ ময়দানে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও দেশের বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। ঈদের জামাত শুরু হয় সকাল 9টায়। বৃহত্তম ঈদ জামাতে একসাথে নামাজ পড়েন দেশ বিদেশের অসংখ্য মুসল্লি। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গৌড়ে শহীদ বড় ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে সকাল 8:30টায়। চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব সৈয়দ আলাউদ্দিন আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী।
ময়মনসিংহ জেলার ২৫০০ ঈদগাহ মাঠ ও মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 7:30টায়। জেলা প্রশাসক সহ বিএনপি ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা সহ হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 8টায়। এতে মহানগরী ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন। খুলনায় টাউন জামে মসজিদে ঈদের প্রধান জামাত সকাল 7:30টায় অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালেহ। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়। বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 7:30টায় নগরীর হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে। রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত নগরীর ঐতিহ্যবাহী হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাহি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় সকাল 7:30টায়। প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। রংপুরে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 8টায় স্থানীয় কালেক্টরেট ঈদগাহ মাঠে। এতে ইমামতি করেন কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়েজিদ হোসাইন। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ প্রায় 40,000 মুসল্লি অংশ নেন। খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। ইমামতি করেন জেলা মডেল মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হক। কক্সবাজারে সকাল 7:30টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান জামায়াতে 20,000 মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত প্রধান ও প্রথম জামাতে ইমামতি করেন জেলা মডেল মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হক। নরসিংদীর বিভিন্ন ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। গাবতলী ঈদগাহ মাঠে মুসল্লিদের সাথে নামাজ আদায় করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য 60 গম্বুজ মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় শহরের কাজীপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন জেলা জামিয়া ইউনুসিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আবু বক্কর। গোপালগঞ্জে সকাল 7:30টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে ঈদের প্রধান নামাজ অনুষ্ঠিত হয়। এ নামাজে ইমামতি করেন কোর্ট মসজিদ ইমাম মাওলানা হাফিজুর রহমান। জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 7টায়। এতে ইমামতি করেন স্থানীয় কেন্দ্রীয় মসজিদের স্থানীয় খতিব হাফেজ ইউসুফ আলী। রাজনীতিবিদ, আইনজীবী সহ সরকারি কর্মকর্তারা ঈদ জামাতে অংশ নেন। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। রাতে বেগম খালেদা জিয়ার সাথে তার গুলশানের বাসভবন ফিরোজায় দেখা করে কুশল বিনিময় করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, সালাউদ্দিন আহমেদ ও গয়েশ্বর চন্দ্র রায়। পরে বিএনপির মহাসচিব সাংবাদিকদের জানান, বেগম খালেদা জিয়া সুস্থ আছেন। তিনি দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। মির্জা ফখরুল জানান, গণতন্ত্র ছাড়া কোনো রাষ্ট্র ব্যবস্থায় দেশের জন্য সুষ্ঠুভাবে কাজ করতে পারে না বলে মনে করেন বেগম খালেদা জিয়া। গণতন্ত্রের প্রতি তার যে অবিচল আস্থা, সেই আস্থা তিনি সবসময় প্রকাশ করেন এবং তার প্রতিটি কথার মধ্যে আমরা সেই বিষয়টা দেখতে পাই যে গণতন্ত্রের প্রতি তার যে আস্থা, তার যে অনুরাগ এবং তিনি যে বিশ্বাস করেন যে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো ব্যবস্থাই ঠিক সেইভাবে আপনার রাষ্ট্রের উপকার করতে পারে না। তিনি আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, ঈদ মোবারক জানিয়েছেন, দেশবাসীকে ঈদ মোবারক জানিয়েছেন এবং সকলকে প্রতি, বিশেষ করে দেশবাসীর প্রতি তিনি তার শুভেচ্ছা জানিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচনের রোডম্যাপ সুচিন্তিত নয়। তিনি বলেন, এপ্রিল মাস দেশের নির্বাচনের উপযুক্ত সময় নয়, চিন্তা করে এই সময় দেয়া হয়নি। তার মতে নির্বাচন ডিসেম্বরে হলে দেশের জন্য ভালো হবে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানায় বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে জিয়ার মাজারে শ্রদ্ধা জানানো হয়। ফাতিহা পাঠ করে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী নির্বাচনের জন্য যে সময়ের কথা বলেছেন তা চিন্তা করে দেয়া হয়নি বলে মনে করেন মির্জা ফখরুল।
সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। এছাড়া নির্বাচনী প্রচারণা করতে হবে রোজার মাসে, ডিফিকাল্ট হবে। আমরা যে মন্তব্য আমাদের যে রিমার্কস আমরা আমাদের স্ট্যান্ডিং কমিটি তারা কালকে রাত্রেই সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে মতামত জানিয়েছেন। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। বিএনপি মহাসচিব দেশবাসীকে দলের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান। ঈদ মোবারক জানাচ্ছি, শুভেচ্ছা জানান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাতি যেন তেন নির্বাচন চায় না। বিচার সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে। শনিবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তুলাপুর ঈদগাহের ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন জনগণ পরপর 3 বার ভোট দেওয়ার কোনো সুযোগ পায়নি, এবার নতুন ভোটারদের ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। নামাজ শেষে এলাকার সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন জামাতের আমির। যেন তেন কোনো নির্বাচন চায় না, তো উনি যেহেতু কথা দিয়েছেন, আমরা আশা রাখতে চাই যে উনি এটা বাস্তবায়ন করবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে এই লক্ষ্য অর্জনে তিনি কোনো সহযোগিতা চাইলে অবশ্যই আমরা সর্বাত্মক সহযোগিতা করব। সেই সাথে আমরা অপরাপর দল এবং দেশবাসীকে আহ্বান জানাই যে আসুন একটা সুষ্ঠু নির্বাচনের পথে আমরা এগিয়ে যাই এবং আল্লাহ আমাদের দেশের উপর শান্তির ফয়সালা দান করুন। আল্লাহ আমাদের দেশকে একটা সঠিক রাস্তায় ওঠার তৌফিক দান করুন। কোরবানি মহান আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম। ঈদের নামাজের পরপরই পশু কোরবানিতে ব্যস্ত হয়ে পড়ে ঢাকাবাসী। মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা অংশ নেন পশু জবাইয়ে। ব্যস্ত সময় পার করেন পেশাদার কসাইরাও। মহানগরের প্রতিটি অলিগলিতে সকাল থেকেই শুরু হয় আল্লাহর নামে পশু কোরবানি। রাশেদুল ইসলাম বাবুলের ক্যামেরায় নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ঈদুল আজহার অন্যতম আনুষ্ঠানিকতা পশু কোরবানিকে ঘিরে। সকালে ঈদের নামাজ শেষে তাই পশু কোরবানিতে ব্যস্ত হয়ে পড়ে রাজধানীবাসী। এদিন বৃষ্টি না থাকায় নগরের অলিগলি, বাড়ির গ্যারেজ বা খোলা জায়গায় চলে পশু কোরবানির কাজ। আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করতেছি। এবছর ঈদের আয়োজনটা অনেক সুন্দর হয়েছে, সুশৃঙ্খল হয়েছে। খুব ভালোই আমরা বোধ করতেছি যে কাটার লোক ঠিকই পেয়েছি এবং খুব সুন্দরভাবে কাটতেছে গরু। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ, কারণ আমরা যে গরুটা কিনেছি আপনার হাজারীবাগের হাট থেকে, তো আমরা ওইটা আলহামদুলিল্লাহ কাটাকাটি যে আমাদের কসাইরা আছে ওনারা কাটতেছে। গত বছরে যেটা ছিল এই বছর মানে পার্মানেন্ট কসাই, তো সো ওদের সাথে আমাদের ওই ফিক্সড প্রাইসিংই থাকে। পেশাদার কসাইরা এদিন 6টি থেকে 8টি পর্যন্ত গরু কোরবানির কাজ করে থাকেন। না, আমি 6টা গরুর কাজ করবো, কিন্তু একটা গরু তো আমার 2 ঘন্টা সময় লাগে। 28 বছর ধরে আমি এই কাজ করি। 1.5 ঘন্টায় মনে করেন একটা কমপ্লিট, 1 ঘন্টায় 8 ঘন্টা একটা কমপ্লিট করতেছি। কোরবানির বর্জ্য যথাসময়ে পরিষ্কার করবে ঢাকার 2 সিটি কর্পোরেশন, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। কোরবানির পশুর বর্জ্য অপসারণে 12 ঘন্টার চ্যালেঞ্জ নিয়েছে 2 সিটি কর্পোরেশন, জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রাজধানী কলাবাগান এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। শনিবার রাতের মধ্যেই অনেকাংশে বর্জ্য অপসারণ সম্ভব হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। এজন্য নগরবাসীর সহযোগিতা কামনা করেন। বলেন, দক্ষিণ সিটিতে বর্জ্য অপসারণে 10,000 পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত আছে। পরে আসিফ মাহমুদ বিভিন্ন এলাকার বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন। ঢাকার 2টা সিটি কর্পোরেশন 12 ঘন্টার মধ্যে এবার পরিষ্কার পরিচ্ছন্নতা করার চ্যালেঞ্জ নিয়েছে। আমরা আশা করছি আজকে রাতের মধ্যেই পুরো ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতার যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটা সম্পন্ন হবে। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় 10,000 পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত আছেন। আমরা বিশ্বাস করি যে কিছুটা নিয়মের ব্যত্যয় ঘটলেও আমরা বিশ্বাস করি যে এই সময়ের মধ্যেই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পন্ন করতে পারব। ঢাকাবাসীর জীবনযাত্রা স্বাভাবিক করতে একদিনের মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন
বিএনপি নেতা ইশরাক হোসেন। ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকা পরিদর্শন করে তিনি এই ঘোষণা দেন। দুপুরে রাজধানীর ধোলাইখাল এলাকার বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করেন ইশরাক হোসেন। পরে রহমতগঞ্জ পোস্তা হয়ে চামড়া ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করেন তিনি। এছাড়াও হাজারীবাগ, শাহজাহানপুর ও ব্রাদার্স ক্লাব এবং কমলাপুরের কোরবানির পশুর হাট পরিদর্শন করেন তিনি। পশুর হাটে সৃষ্ট আবর্জনা সরিয়ে ফেলতে নানা নির্দেশনা দেন ইশরাক হোসেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণে নিরলসভাবে কাজ করছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। তবে বৃষ্টির কারণে অপসারণে কিছুটা দেরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ সময় বর্জ্য অপসারণে নগরবাসীকে সহায়তা করার আহ্বান জানান ইশরাক হোসেন। আজকে আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি যেখানে গতকাল রাত পর্যন্ত ধোলাইখাল হাট, যেটাকে বলে গরুর হাট, সেই স্থানে দাঁড়িয়ে আছি। এখানে আমরা এসে যেটি দেখতে পেয়েছি যে সিটি কর্পোরেশনের যে লোডার গাড়িগুলো, সেগুলো বর্জ্য ব্যবস্থাপনার কাজে তারা নিয়োজিত রয়েছে এবং অবশ্যই সাময়িক অসুবিধার তো অবশ্যই তৈরি হয়েছে যে এখানে হাট থাকার ফলে। তবে আমরা আশা রাখছি যে আজকের মধ্যেই এই হাটের যে স্থানগুলো সেগুলোকে পুরোপুরি ক্লিয়ার করে যান চলাচলের জন্য উপযোগী করে দেওয়া হবে। তো আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট একটি বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ রয়েছে এবং আজকে সম্ভবত 180টি অথবা 200র মতো গাড়ি নিয়োজিত রয়েছে ওয়েস্ট কালেকশন এবং ওয়েস্ট ডিসপোজাল, এই দুইটা ফাংশন তারা আজকে এই ফাংশন দুইটা ফুলফিল করার জন্য এই গাড়িগুলো নিয়োজিত রয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ আজ সন্ধ্যায় জানিয়েছেন, এরই মধ্যে উত্তর সিটি কর্পোরেশন এলাকার ৭,৮০০ টন কোরবানির বর্জ্য সংগ্রহ করা হয়েছে। বাকি বর্জ্য সংগ্রহ করতে আরও 2 দিন পরিষ্কার কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফিংয়ে তথ্য জানান সিটি কর্পোরেশনের প্রশাসক। ঈদের দিনে 85 ভাগ বর্জ্য নিষ্কাশন করা সম্ভব হয়েছে বলে জানান তিনি। মোহাম্মদ এজাজ বলেন, কোরবানির পাশাপাশি পশুর হাটেও বর্জ্য পরিষ্কার করা হচ্ছে, তবে কোনো কোনো ওয়ার্ডে 100% বর্জ্য ঈদের দিন পরিষ্কার করা সম্ভব হয়নি বলে জানান। কাজ করতে গিয়ে কিছু কিছু জায়গায় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, মহানগরবাসীকে কোরবানির বর্জ্যের দুর্ভোগ থেকে মুক্ত করতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা নিরলস ভাবে কাজ করছে। এখন পর্যন্ত আজকের দিনে যতটুকু পরিমাণ কোরবানির বর্জ্য উৎপাদিত হয়েছে তার প্রায় 85%-এর উপরে আমরা আসলে ময়লা কালেক্ট করতে পেরেছি এবং ডাম্পিং করেছি। কিছু কিছু চ্যালেঞ্জেস আমরা ফেস করেছি, সেটা হচ্ছে যেহেতু কোরবানি এখনও হচ্ছে, যেখানেই চলছে সেই সব জায়গাতেই আমাদের এই 3 দিন কন্টিনিউয়াসলি আমরা এই ময়লাগুলো পরিষ্কার করব। পরিষ্কার করে এসটিএস থেকে সেটা দিনে হোক অথবা রাতে হোক আমরা এগুলো ডাম্পিং ইয়ার্ড পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো। গত বছরের চেয়ে সামান্য বাড়তি দামে কোরবানির পশুর চামড়া বিক্রি হলেও সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে তা অনেক কম। বেশিরভাগ লবণ ছাড়া গরুর চামড়া বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকার মধ্যে। কাঁচা চামড়া আড়তদার সমিতিও স্বীকার করছে সরকার বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে চামড়া। গোলাম মনির হাসানের রিপোর্ট। শনিবার সকালে বৃষ্টির মধ্যে রাজধানীর পোস্তা ছাড়াও বিভিন্ন পয়েন্টে মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া সংগ্রহের কাজ শুরু করেন ট্যানারি মালিক ও আড়তদাররা। এবার রাজধানীতে লবণযুক্ত গরুর চামড়ার দাম সর্বনিম্ন 1350 টাকা ও ঢাকার বাইরে 1150 টাকা নির্ধারণ করে দেয় অন্তর্বর্তী সরকার। আর আড়তদার ও ট্যানারি মালিকরা বলছেন, লবণ ও পরিবহন খরচ যোগ করলে চামড়া প্রতি খরচ পড়ে সর্বোচ্চ 400 টাকা। সেই হিসেবে রাজধানীতে প্রতিটি গরুর কাঁচা চামড়ার সর্বনিম্ন দাম হয় 950 টাকা, কিন্তু বাস্তবতা ভিন্ন। মার্কেট তো আমরা রেট শুনছিলাম 1100 1150 টাকা, ওই হিসেবেই তো কিনছি। দুদিন না এরা যদি না নেয় তাহলে তো আমার আর বেচার কোনো ফায়দা নেই। সর্বোচ্চ দাম তারা বলছে 600 বা 700, আর বেশি দিবে না। এখন আমরা তো না পারতে বেচতে হইতেছে, এছাড়া উপায় নেই। আর মনে করি এখানে যে সেনাবাহিনী থাকতো আর যেটা সাংবিধানিক ব্যবস্থা থাকতো তাহলে সবচেয়ে সুন্দর হতো। যে ছোটো সাইজ, ছোটোর উপর ডিপেন্ড করে। এখন সরকার যেটা দিচ্ছে এটা এভারেজ সাইজ আপনাদের 24, আমরা তো 20-22-এরও কিনতেছি। এখন বর্তমানে 800, 700, 800 চলতেছে, এটাই রেট। আন্তর্জাতিক বাজারের দাম কম হবার প্রভাব বাংলাদেশের চামড়া সংগ্রহে পড়েছে বলছেন কাঁচা চামড়া আড়তদার সমিতির নেতারা। তো সম্পূর্ণটাই এক্সপোর্ট ওরিয়েন্টেড। এক্সপোর্ট ওরিয়েন্টেড হইলে ইন্টারন্যাশনাল মার্কেটের উপরে ডিপেন্ডেন্ট। সেই কারণে আমার মনে হয় না এই দামে যে বিক্রি হবে। বাজার ইন্টারন্যাশনালি কম আছে,
বাংলাদেশেও কম, এর প্রভাব তো এখানে পড়বেই। এদিকে কোরবানির ঈদে ৮০ থেকে ৮৫ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ট্যানারি মালিকরা। সরকারি নির্দেশনায় 10 দিন পর্যন্ত ঢাকার বাইরে থেকে কোনো চামড়া রাজধানীতে ঢুকতে দেওয়া হচ্ছে না। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রাম নগরীতে কোরবানির বর্জ্য অপসারণে নেমেছেন সিটি কর্পোরেশনের ৪,২০০ কর্মী। আর নগরীর বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে এই পরিচ্ছন্নতা কার্যক্রম সরাসরি তদারক করছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে ঈদুল আজহার নামাজ আদায়ের পরপরই নগরীর পাড়া মহল্লায় সড়কে পশু কোরবানি শুরু হয়। কোরবানির পরপরই ডাম্প ট্রাক, কম্প্যাক্টর, পে লোডার সহ ৩৬৯টি গাড়ি নিয়ে এসব পরিচ্ছন্নতা কর্মী পাড়া মহল্লায় ঘুরে ঘুরে বর্জ্য সংগ্রহ করছেন। সঙ্গে সঙ্গে পানি ও ব্লিচিং পাউডার ছিটিয়ে কোরবানির স্থানটিকে পরিচ্ছন্ন করা হচ্ছে। বর্জ্য অপসারণ সংক্রান্ত যে কোনো বিষয়ে তাৎক্ষণিক যোগাযোগের জন্য নগরীর ডাম্পপাড়া অফিসে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। সেখানে 2টি হটলাইন নম্বরে যোগাযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এছাড়াও যারা আগামীকাল কোরবানি করবে সেসব বর্জ্য দ্রুততার সাথে পরিষ্কার করে ফেলা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র। ঈদুল আজহাকে ঘিরে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। পশু কোরবানির ব্যস্ততা শেষে বিকেলবেলা কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে বিনোদন কেন্দ্রগুলোতেই ছুটছে নগরবাসী। রাজধানীর পার্ক ও উদ্যানের পাশাপাশি বিনোদন কেন্দ্র হিসেবে সিনেমা হলকেও বেছে নিয়েছেন অনেকেই। বিস্তারিত হাসনাত জুবাইরের প্রতিবেদনে। শহরের গাছে ফুটেছে কৃষ্ণচূড়া আর আকাশে উঠেছে ঈদের চাঁদ। ঈদকে ঘিরে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে বেড়েছে দর্শনার্থীদের ভিড়। কোরবানির ব্যস্ততা শেষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে বিনোদন কেন্দ্রগুলোতে ছুটেছেন রাজধানীবাসী। ভাই বোন ভাবলাম যে কোরবানি করে আসছি, একটু ফ্রিজি আসি, একটু চল ঘুরে আসি। ছেলের মানুষরা কাটাকাটি নিয়েই ব্যস্ত থাকে বেশিরভাগ, তো দেখা গেছে পরে একটু সময় পাই, তারপরে দেখা যায় একটু ঘোরার জন্য ফ্রেন্ড সার্কেল মিলে আমরা কোথাও না কোথাও যাওয়া আসা করি। ব্যস্ততা শেষ করে আসলাম বউ বাচ্চাকে একটু সময় দেওয়ার জন্য। বাবার সাথে ঘুরতে আসছি, মজা লাগছে। যেহেতু আমাদের বাসার পাশেই হাতির ঝিল, তো এখানে ঘুরতে এসেছি, ছবি তুলবো। শনিবার ঈদুল আজহায় রাজধানীর হাতির ঝিল, জিয়া উদ্যান, সংসদ ভবন এলাকা সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী। তবে এদিন সামরিক জাদুঘর বন্ধ থাকায় সেখানে ঘুরতে আসা দর্শনার্থীদের ফিরে যেতে হয়েছে। ফ্যামিলির সাথে ঘুরতে আসছি এবং ঘোরার মতো প্লেসটা খুবই ভালো। 8 বছর প্রফেসর থাকার পর যখন ফ্যামিলির সাথে একসাথে ঈদ করি, তা আবার প্রথমবারের মতো বাচ্চাকে নিয়ে, সেটার বাসা আসলে বলে বোঝানো যাবে না। ঢাকায় তেমন ঘোরার কোনো জায়গা নেই, সো কয়েকটা জায়গা আছে, আমরা এরকম টুকিটাকি ঘুরতেছি। ঢাকা শহরের বিভিন্ন পার্ক ও উদ্যানের পাশাপাশি বিনোদন কেন্দ্র হিসেবে সিনেমা হলকে বেছে নিচ্ছেন অনেকেই। ঘোরাফেরা বলতে আমরা তো আপনার সকাল থেকে এখনো বের হই না, বিকাল টাইমে বের হয়েছি, ডাইরেক্টলি আপনার বসুন্ধরায় আসলাম। এখানে আসছি ছবি দেখার জন্য আসলাম, সিনেমা দেখা, তারপর আশেপাশে ঘোরা, রেস্টুরেন্টে যাওয়া। এই তিলোত্তমা নগরী ঢাকায় নেই খুব বেশি বিনোদন কেন্দ্র, তাই বলে ঈদের দিন তো আর ঘরে বসে থাকা যায় না। কুরবানির ব্যস্ততা শেষে রাজধানীবাসী বের হতে শুরু করেছেন বাইরে আর ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন বিনোদন কেন্দ্র। এই শহরে বসবাসকারী মানুষের তুলনায় বিনোদন কেন্দ্রের সংখ্যা খুবই কম, তাই কারো কারো দাবি নগরীতে যদি বিনোদন কেন্দ্রের সংখ্যা বাড়ানো যায় তবে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন নগরবাসী। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা। পানির হাহাকার চলছে ঝালকাঠি পৌরসভায়। তীব্র গরমে পানি না পেয়ে নাকাল পৌরবাসী। পানির দাবিতে নানান কর্মসূচিও পালন করেছেন তারা। নষ্ট পাম্প ও নাজুক সরবরাহ ব্যবস্থাকে দুষলেও শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ মাসুদুল আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কলসি নিয়ে লাইনে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষায়ও মিলছে না পানি। প্রায় 2 বছর ধরে দিনের বেশিরভাগ সময় পানি পাচ্ছে না ঝালকাঠি পৌরসভার 3000-এর বেশি গ্রাহক। গ্রীষ্মে সংকট আরও তীব্র হয়। ঝালকাঠি পৌরসভায় পানির মোট গ্রাহক 8500। পৌরসভার কাঠপট্টি, লঞ্চঘাট, কলাবাগান, কৃষ্ণকাঠি, গুরুধাম সহ বিভিন্ন এলাকায় প্রতিদিন পানির জন্য চলে সংগ্রাম। দিনের বেশিরভাগ সময় পানি পাওয়া যাচ্ছে না। খাওয়া, গোসল, রান্নাবান্না সহ দৈনন্দিন কাজে চরম দুর্ভোগে পৌরবাসী। বেশি দুর্ভোগে পৌর শহরের 3 ও 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন ভুক্তভোগীরা। পানির দাবিতে পৌর ভবন ঘেরাও এবং মানববন্ধন করছেন তারা। পানির জন্য তারা গোসল করতে পারতেছে না। দেখা যায় যে সারাদিনে পানি থাকে না, রাত্র 12টা-1টার পরে পানি আসে। সেই পানি দিয়ে আমরা কি করব? পানির বিল মাস গেলে 620 টাকা পানির বিল নেই, খেতে একটাও কমায় না। এর কারণটা কি? ঘরের জীব, মেয়ে, ছেলে মেয়ে সব
বয়স্ক মানুষ সব নদীতে গোসল করা লাগে, কোনো টাইমে পানি চায় না। সকাল থেকে একটা রাত 12টা পর্যন্ত পানিই পাই না। রান্না বান্না সমস্ত কাজ আমাদের এই নদী থেকেই নিতে, অথচ দেখা যায় মাসে শেষে বিল অনেক টাকা আসে। একটি এলাকায় মাসে 30 দিনের মধ্যে 25-26 দিন কিভাবে পানি থাকে না। পানি সরবরাহের জন্য সনাতন পদ্ধতি বাদ দিয়ে পুরো প্রক্রিয়াকে আধুনিকায়ন করে শিগগিরই এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। 4টি নতুন পাম্প করবে, 50 কিলোমিটারের উপরে পাইপলাইন করবে এবং বিদ্যুৎ অফিসের সামনে একটি ট্রিটমেন্ট প্ল্যান করবে, যে আমরা এখন যেভাবে সরাসরি পানি দিচ্ছি ওটাকে তারা ট্রিটমেন্ট করে পানি সরবরাহ করবে, যার ফলে ঝালকাঠিবাসী আগামী 2050 সন পর্যন্ত পানির সংকট থেকে উত্তরণ হবে। পানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইতালিতে বাংলাদেশি প্রবাসীদের মালিকানায় গড়ে উঠছে শত শত কৃষি খামার, ফলে কৃষি খাতে শক্তিশালী হচ্ছে বাংলাদেশিদের অবস্থান। নানা জাতের সবজি চাষ করে কোটি কোটি টাকা আয় করছেন প্রবাসীরা। এতে বাড়ছে রেমিটেন্সের প্রবাহ, সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। সংশ্লিষ্টরা বলেছেন, ইতালির উর্বর এসব পতিত জমি আবাদ করা গেলে বাংলাদেশ যেমন অর্থনৈতিকভাবে লাভবান হবে, তেমনি সম্ভাবনা বাড়বে বাংলাদেশি শ্রমিকদের জন্য। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ইতালির মিলান নগরী থেকে 15 কিলোমিটার দূরবর্তী এলাকা গরগঞ্জলা। এলাকাটিতে জনবসতি অনেকটা কম থাকলেও কমতি নেই নাগরিক সুবিধার। গরগঞ্জলার পতিত প্রায় 7 হেক্টর জমি লিজ নিয়েছেন বাংলাদেশি যুবক শফিকুল ইসলাম মিলন। পতিত এসব জমিতে যেন সোনা ফলিয়েছেন তিনি। বাংলাদেশ থেকে বীজ সংগ্রহ করে চাষ করেছেন লাল শাক, পুঁই শাক, লাউ শাক, কাঁচামরিচ, শিম, করলা ও মিষ্টি কুমড়া সহ নানা জাতের সবজি। তার খামারে কাজ করছেন বাংলাদেশি শ্রমিকরা। মাস শেষে যে বেতন পান তাতে যার পরনাই খুশি তারা। না, মোটামুটি সুন্দর লাগে। কিলেগা আমাকে মাহাজন, আমাকে নিজের এলাকার নিজের ভাই, মোটামুটি ভালোই লাগে আর কি কাজ করতে। উৎপাদন মাশাআল্লাহ মোটামুটি খুব ভালো হয়। আমাকে তো শাকসবজি বলতে একবারে যত তরকারি আছে সব তরকারি আমরা নিজেরা ফলাই। এদেশে ইতালিয়ানরা করে না লাউ শাক, এটা আমরা বাঙালিরা এটা করতেছি। এবং এগুলি চাহিদা কেমন? প্রচুর চাহিদা। মিলন ভাইয়ের এই প্রজেক্টের জন্য, এই ধরনের প্রজেক্টের জন্য আমরা সত্যি গর্বিত, আনন্দিত। নানা জাতের সবজি উৎপাদন করে বিপণন করছেন বিভিন্ন মেগা শপে। খামার থেকেও ক্রেতারা সংগ্রহ করছেন মিলনের উৎপাদিত এসব সবজি। এটা হলো এখানে যে লোকাল মার্কেট আছে ইতালিতে, বিভিন্ন প্রভিন্সি থেকে আমাদের যে যারা ওই যে গাড়ি নিয়ে আসে, গাড়ি ভরে ভরে নিয়ে যায়, ওরা আবার নিয়ে দোকানে দোকানে সেল দেয়। এবং এখানে একটা বিশাল মার্কেট আছে, অত্ত মার্কেট নাম, এখানে আমরা ওই পাইকারি দিয়ে দিই। আর হলো ধরেন ইউরোপের বিভিন্ন দেশে যায়, যেমন লন্ডন, এরপরে জার্মানি, ফ্রান্স। তারপরে এখান থেকে আপনি এক্সপোর্টও করেন? হ্যাঁ, এখান থেকে এক্সপোর্টও করি। শফিকুল ইসলাম মিলনের মতো ইতালির বিস্তীর্ণ এসব গ্রামে এ ধরনের সহস্রাধিক কৃষি খামার গড়ে তুলেছেন বাংলাদেশি প্রবাসীরা। বাংলাদেশি প্রবাসী ইতালিতে যে কৃষি বিপ্লব ঘটিয়েছেন এটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। হেক্টরের পর হেক্টর জমি যেখানে অনাবাদি ছিল, সেই জমিতে যেন সোনা ফলিয়েছেন আমাদের বাংলাদেশের গর্ব শফিকুল ইসলাম মিলন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, মিলান, ইতালি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা একটাই দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।